জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে শহর, ঠিক চারপাশে কি ঘটছে তাই নিয়ে আমরা জানাবো এখন চারপাশে। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। সাপ্তাহিক ছুটির দিনে হাটের খবরাখবর জানাতে রাজধানীর গাবতলী হাটে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। এছাড়া চট্টগ্রামের বিবিরহাট পশুর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শুরুতেই যাচ্ছি সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, গাবতলী হাটে কি অবস্থা এবং সেখানকার ক্রেতা সমাগম কেমন, এবং মানুষজন আজকে যেহেতু ছুটির দিন সেক্ষেত্রে মানুষজন কেমন আসছেন, সার্বিক বিষয়গুলো আমাদেরকে একটু জানান। সাকিব, আমরা শুক্রবার দুপুরের পর থেকে গাবতলীর যে সবচেয়ে বড় পশুর হাট সেই হাটে আছি এবং এই মুহূর্তে বিকেল 5টা আমরা দেখছি যে ক্রেতা সমাগম কিন্তু বাড়ছে, যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। আর ঈদের কিন্তু বেশি দিন নেই, হাতে 2 থেকে 3 দিন সর্বোচ্চ রয়েছে। সবশেষ একদম শেষ মুহূর্তে যে কোরবানির পশু কেনার যে প্রক্রিয়া সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে। কিছুক্ষণ আগেই প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সচিব এসেছিলেন, তারাও কিন্তু হাট পরিদর্শন করেছেন। তারা যেটি বলেছিলেন যে গাবতলীর গরু হাট সহ বাংলাদেশ সারা দেশে যে গরু পশু কোরবানির পশু সেগুলো কিন্তু পর্যাপ্ত মজুদ রয়েছে এবং 22 লাখ পশু কিন্তু বেশি রয়েছে চাহিদার থেকে, এমন তথ্যই জানিয়েছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা সমাগম কিন্তু প্রচুর এই মুহূর্তে। অনেক গরু এখানে রয়েছে, গরু, খাসি, উট, দুম্বা সব ধরনের পশুই কিন্তু রয়েছে। কিন্তু আমরা দুপুরের পর থেকে দেখছি যে ক্রেতা সমাগম বেড়েছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন যে শেষ মুহূর্তে আর 2 থেকে 3 দিন বাকি, সবশেষ এখন অনেকগুলো হাট ঘুরছেন, তারা দেখছেন, পছন্দসই হলে, সাধ্যের মধ্যে হলে তারা সেই পছন্দের তাদের যে কোরবানির পশু সেটি কিনে বাড়ি ফিরছেন। অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন দামের বিষয়ে, দাম কিন্তু অনেকটাই বেশি। তারা বলছিলেন যে গড়ে কিন্তু 1 লাখ টাকার নিচে কোনো গরু তারা পাচ্ছেন না। অনেকেই 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনছেন, যে যেমন আসলে যার সাধ্য মতো কিন্তু তারা যে কোরবানির পশু পছন্দ করছেন এবং বাড়িতে কিনে নিয়ে যাচ্ছেন। বিক্রেতারা বলছিলেন যে বড় গরুর চাহিদা, বড় গরুর প্রতি ক্রেতাদের একটু আকর্ষণ কম, কারণ সেই গরুগুলোর দাম কিন্তু অনেক বেশি। বিক্রেতারা এমনটি জানাচ্ছিলেন। তবে ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে মাঝারি আকারের যে গরু সেগুলোতে তাদের চাহিদা বেশি, স্বাদ এবং সাধ্যের মধ্যে যাতে তারা কোরবানির পশু কিনতে পারেন এমন পরিস্থিতি আমরা এখানে দেখছি। এই মুহূর্তে অসংখ্য ভিড় আমরা এই গাবতলীর হাটে দেখছি। সবাই কিন্তু নিজ নিজ পছন্দের যে কোরবানির পশু সেটি সাধ্যের মধ্যে কেনার জন্যই কিন্তু এসেছেন এখানে। আমরা এই চিত্র দেখছি, পরিবারের ছোট সদস্যরাও এসেছেন আমরা দেখছি, এবং হাটের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও জোরদার করা হয়েছে। এখানে আমরা দেখছি হাটে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, এবং ক্যাশলেস যে সিস্টেম, অর্থাৎ এখানে টাকা পরিশোধের একটি বিষয় ক্যাশলেস, সেটিও কিন্তু এখানে করা হয়েছে। তো এই ছিল আসলে এই মুহূর্তে পরন্ত বিকেলে গাবতলী গরুর হাটের যে সবশেষ চিত্র, সেই চিত্র। সাকিব, আমরা আসলে আপনার মাধ্যমে জানছিলাম যে আসলে বড় গরুর চেয়ে ছোট গরু অর্থাৎ মাঝারি যে গরু সেগুলোর দাম বেশি। আমরা একটু যেতে চাই চিটাঙে, সেখানে রয়েছেন আমাদের শোয়েব রহমান। শোয়েব, একটু জানাবেন যে ঢাকায় আসলে আমরা মাঝারি গরুর একটি চাহিদা কিন্তু বেশি দেখতে পাচ্ছি এবং সেখানে দরদাম নিয়েও কথা হচ্ছে, এবং চিটাঙে আসলে কি অবস্থা, দাম কেমন, মাঝারি গরু কিংবা বড় গরু কোনটা চাহিদা বেশি দেখতে পাচ্ছেন? মূলত চট্টগ্রামের পশুর হাটগুলোতে আমরা যেটি দেখতে পেয়েছি যে 1 থেকে 1.5 লাখ টাকা দামের যেই গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দামই চাহিদাই কিন্তু সবচেয়ে বেশি। কিন্তু আমরা দেখছি যে দেশের নানা প্রান্ত থেকে খামারিরা এবং ব্যাপারীরা পশুগুলো নিয়ে এসছেন এবং সেখানে বড়, মাঝারি এবং ছোট 3 ধরনের পশুই কিন্তু রয়েছে। বিশেষ করে 7-8 মনের ওজনের যেই গরুগুলো রয়েছে সেগুলোর দাম হাঁকা হচ্ছে 3.5 লাখ টাকা পর্যন্ত, কিন্তু ব্যাপারীরা বলছেন যে সেটি 2.5 লাখ টাকা হলে তারা বিক্রি করে দেবেন। এবং এর চেয়ে ছোট যে গরুগুলো রয়েছে, বিশেষ করে 4 মন থেকে 5 মন ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো 1,30,000-এর উপরে 1.5 লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে, এবং এর চেয়ে যেগুলো ছোট সেগুলো 1 লাখ থেকে 1,30,000 বা 1,20,000 টাকা দামে বিক্রি হচ্ছে। এবং যেহেতু আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, এবং ঈদেরও আর মাত্র 2 দিন সময় রয়েছে সামনে, যে কারণে আসলে আমরা দেখেছি বিকেলের পর থেকে কিন্তু বেচাকেনা জমে উঠেছে। যারা কোরবানিদাতা যারা রয়েছেন তারা পশু কিনছেন এবং ব্যাপারীরাও কিন্তু দাম কিছুটা ছাড়তে শুরু করেছেন। অর্থাৎ গত 2 দিন আমরা যেটি দেখেছিলাম যে
হাট বসার পর থেকেই খামারিরা এবং ব্যাপারীরা কিন্তু ব্যাপক দাম হাঁকাচ্ছিলেন, কিন্তু আজকে বেচাবিক্রি শুরু হওয়াতে তারাও কিন্তু কিছুটা দাম ছাড়তে শুরু করেছেন, কারণ যেই পরিমাণে পশু আসছে সেই পরিমাণে আসলে ক্রেতা কিন্তু নেই। এবং এই কারণে ব্যাপারীরা চিন্তা করছেন যে যেহেতু কাস্টমার কিছুটা কম, তাই এতগুলো গরু নিয়ে এসেছেন, সেই গরুগুলো যদি অবিকৃত থেকে যায় সেক্ষেত্রে আবার সেগুলো দেশের নানা প্রান্ত থেকে এসেছে, কুষ্টিয়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সেসব জায়গায় আবার ফেরত নেওয়াটাও কিন্তু এক ধরনের ঝামেলা বা বাড়তি খরচ, যে কারণে কিন্তু যারা ব্যাপারীরা রয়েছেন তারা কিছুটা দাম ছাড়তে শুরু করেছেন। কিন্তু এখনো পর্যন্ত পশুর দাম গেল বছরের সাথে যদি তুলনা করি সেটি কিন্তু কিছুটা বেশি। বিশেষ করে ব্যাপারীরা বলছেন যে 30 থেকে অর্থাৎ 25 থেকে 30% দাম তারা বেশি চাচ্ছেন, এবং সেটি তারা চাচ্ছেন মূলত গোখাদ্যের যে মূল্য বৃদ্ধি, সেই গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণেই কিন্তু তারা আসলে দাম বেশি চাইছেন। এবং চট্টগ্রামের এই যে 7টি স্থায়ী অস্থায়ী পশু হাটের বাইরেও আমরা দেখেছি যে বিভিন্ন সড়ক এবং বিভিন্ন এলাকাতে অস্থায়ীভাবে কেউ কেউ গরু তুলছেন, পশু তুলছেন, এবং সেখানেও কিন্তু জমজমাট বেচা কেনা। এবং এর বাইরে উপজেলাগুলোর কথা যদি বলি, সেই উপজেলাগুলোতেও কিন্তু বেচা কেনা জমজমাট। বিশেষ করে উপজেলাগুলোর বিভিন্ন হাটে হাসিল না থাকায় শহরের অনেক ব্যক্তি কিন্তু হাসিলের যে বাড়তি দাম সেটি এড়িয়ে যাওয়ার জন্য তারা কিন্তু উপজেলাগুলো থেকে যারা কৃষানি রয়েছেন, ঘরে গরু পাচ্ছেন, তাদের কাছ থেকেও সরাসরি গরু সংগ্রহ করছেন। সাকিব, ধন্যবাদ শোয়েব। আমরা আসলে হাটের খোঁজ খবর জানতে চেয়েছিলাম সাজিদের কাছে, তিনি ঢাকা থেকে যুক্ত ছিলেন, এবং চট্টগ্রাম থেকে ছিলেন শোয়েব রহমান। যেহেতু আগামী কয়েকদিন পরে ঈদ যাত্রার তৃতীয় দিনে সড়কে বেড়েছে যাত্রী চাপ, এ নিয়ে জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন, এবং কিছুক্ষণ পরে গাজীপুরের মহাসড়ক থেকে যুক্ত হবেন রাকিবুল রাহাত। শুরুতে আমরা একটু যেতে চাই রাব্বির কাছে, যে বাস টার্মিনালগুলো সেখানে আপনি কেমন ভিড় দেখতে পাচ্ছেন, এবং যেহেতু আজকে অনেকেই বিকেল নাগাদ অনেকে বাড়ির দিকে যাচ্ছেন, সেক্ষেত্রে কি অবস্থা? বাসের কোনো সংকট রয়েছে কিনা, কিংবা যাত্রীরা ঠিকঠাক মতো যেতে পারছে কিনা, কোনো অভিযোগ আছে কিনা? সাকিব, ঈদের আর মাত্র 2 দিন সময় বাকি আছে, যার ফলে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য যাত্রীদের চাপ বেড়েছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপ আরও অত্যধিক হয়েছে। এবং আজকে যেহেতু শুক্রবার, সপ্তাহের ছুটির দিন, যার ফলে অনেকেই গতকালকে কর্মদিবসের শেষ কাটিয়েছেন, অর্থাৎ আজকে সকাল থেকেই সেই চাপটা বেড়েছে বাড়ি যাওয়ার জন্য। এবং আমরা যখন এই মহাখালী বাস টার্মিনালে এসেছি, এখানে দেখেছি যে দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে এই ঢাকা থেকে টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং জামালপুর, নেত্রকোনাগামী যে যাত্রীগুলো রয়েছে তাদের একটা চাপ আমরা দেখেছি। দীর্ঘ সময় তারা এখানে দাঁড়িয়ে আছেন, 2 থেকে 3 ঘন্টা সময় দাঁড়িয়ে এখানে তারা আসলে টিকিট পাচ্ছেন। এবং এখানে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে ইতিমধ্যে আসলে যেহেতু রাস্তায় যানজট রয়েছে, ঢাকাগামী বা ঢাকা ফেরার জন্য যে রাস্তা রয়েছে সেখানে যানজট থাকার কারণে বাসগুলো আসলে কম ঢুকছে, সংকটও রয়েছে, এমনটাই আসলে বলছিলেন এখানে যাত্রীরা। এবং বাস কাউন্টারের সঙ্গে আমরা কথা বলেছি, তারপর এখানে তারা অপেক্ষা করছেন কখন নাগাদ আসলে তাদের নির্দিষ্ট যে বাসটি সেটি আসবে এবং তারা বাড়ি যেতে পারবেন, এমনটাই আসলে অপেক্ষা করছেন এখানে দাঁড়িয়ে। তবে এখন টিকিট বিক্রি করা আসলে আপাতত বন্ধ রয়েছে, যেহেতু বাসগুলো পথে রয়েছে, যার ফলে আগে যারা টিকিট কেটেছেন 2 থেকে আড়াই ঘন্টা আগে, তারা এখানে দাঁড়িয়ে আছেন। এবং অনেক অপেক্ষারত যাত্রী আমরা দেখেছি এখানে, তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, বসে আছেন, পরিবার পরিজনদের জন্য তারা অপেক্ষা করছেন যে ঈদে আসলে স্বস্তি নিয়ে তারা বাড়ি ফিরতে পারবেন। তবে বলা যায় যে যেহেতু এখনও আসলে ঈদের আর 2 দিন সময় বাকি আছে, যার ফলে তারা অনেকেই যাত্রী যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন, টিকিটের জন্য তারা অপেক্ষা করছেন, সেই অপেক্ষা অধীর আগ্রহ নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন। এবং আমরা যখন এই মহাখালীতে এসেছি তখন আসলে ভিড় দেখেছি, এখনও পর্যন্ত সেই ভিড় বাড়টা রয়েছে। এবং বলা যায় যে এখানে যাত্রীরা বলছেন আরও কয়েক ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে সেই টিকিটের অপেক্ষায়, সেই অপেক্ষায় তারা আছেন। তবে তারা একটু স্বস্তি প্রকাশ করছেন যে তারা আসলে বাড়ি যেতে পারছেন এবং কর্মস্থলে শেষে তারা এখানে অপেক্ষা করছেন টিকিটের। এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার সর্বশেষ খবর। ধন্যবাদ রাব্বি। আমরা একটু যেতে চাই গাজীপুরে, যে গাজীপুরে আসলে যানজটের কি অবস্থা, কি দেখতে পাচ্ছেন রাহাত? রাহাত, আমরা গাজীপুরে আসলে কেমন দেখতে পাচ্ছি যানজট? দেখছি যে যানবাহন চলার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, অর্থাৎ আগে যেভাবে একদম আটকে থাকা যানজট ছিল সেই অবস্থা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ এর কিছুক্ষণ আগের সংবাদে আমরা দেখাচ্ছিলাম যে 1 লেন ধরে মূলত যানবাহনগুলো যাচ্ছিল, সেটি কিন্তু স্বাভাবিক হয়ে এখন আমরা দেখছি যে 2টি লেনেই মূলত যানবাহন ধীরে ধীরে চলছে, এবং রাস্তার অন্য পাশে যে জ্যামটি ছিল সেই যানজটটিও কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে সেটিও ছেড়ে গেছে। অর্থাৎ এই এলাকাটিতে আমরা সকাল থেকেই দেখছিলাম যে
ঈদে ঘরে ফেরা মানুষের যে পরিমাণ ভিড় ছিল সেই ভিড়ও কিন্তু আমরা দেখছি যে বেশ খানিকটা কমেছে এবং ইতোমধ্যেই অনেকেই পৌঁছে গেছে। এবং আমি বলছিলাম আগের সংবাদেও যে যেহেতু এখানকার পোশাক কারখানাগুলো আগামীকাল ছুটি হবে, সেক্ষেত্রে আগামীকালের আগে অর্থাৎ আজকে কিন্তু যারা এখানের বাসের চালক যারা রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন তারা বলছেন যে আজকে ভিড়টি হয়তোবা এরপর থেকে কিছুটা কমতে থাকবে। তবে এর আগে কিন্তু আমরা দেখছিলাম যে এই জায়গাটিতে বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার কারণে কিন্তু এখানের পেছনের দিকে গাজীপুরের দিক থেকে যে সড়কটি এসেছে, এছাড়া নবীনগর বাইপাইলের দিক থেকে যে সড়কটি এসেছে, দুইটি সড়কেই দীর্ঘ যানজট লেগেছিল। সেই অবস্থা থেকে আমরা দেখছি যে এখন একদম থেমে থাকা যানজট না থাকলেও কিছুটা যানজট রয়েছে, তবে গাড়ি আস্তে আস্তে চলছে, সেটি কিন্তু একটি আশার বিষয়। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে সকাল থেকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এই জায়গাটিতে মূলত যেন কোনো বাস না দাঁড়িয়ে থাকে সেই বিষয়টি তদারকি করা হচ্ছিল। এবং কিছুক্ষণ আগেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে যেন কেউ পণ্যবাহী গাড়িতে যেন কেউ যাত্রী হিসেবে না ওঠে এবং একই সঙ্গে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধেও কথা বলা হচ্ছে। এবং যারা এখানে পুলিশ কর্মকর্তা যারা এসেছেন তারা বলছেন যে কেউ যদি অতিরিক্ত ভাড়া নেয় সেক্ষেত্রে কিন্তু বিআরটি এর ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য যারা কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষরাও এখানে সজাগ দৃষ্টি রাখছে, যার কারণে এই এলাকাটিতে যেন যানজট না হয়। অর্থাৎ আগে যেমন মানুষের 5 থেকে 6 ঘন্টার মতো যানজটে এখানে আটকে থাকতে হতো, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই বিষয়টি কিন্তু দেখভাল করছে হাইওয়ে পুলিশ। এবং তারা বলছেন যে এই যে যাত্রী উঠানো হচ্ছে এদিক থেকে ওদিক থেকে, সেই জায়গাটিতেও তারা নিয়ম বেঁধে দেবে এবং তারপরে কিন্তু এই সড়কটি আরেকটু স্বাভাবিক হবার আশা করছেন তারা। এই ছিল আমার কাছে চন্দ্রা থেকে সবশেষ। ধন্যবাদ রাহাত। আমরা এবার একটু নৌপথে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাঝার ইমন। যে মাঝার একটু জানাবেন যে এই সময় এসে আসলে কি পরিমাণ লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং কোনো ধরনের দুর্ভোগ বা ভোগান্তি দেখতে পাচ্ছেন কিনা? নৌপথে ঈদযাত্রার খবর যদি বলতে চাই, গত 2-3 দিনের তুলনায় আজকের চিত্র আজকেও কিছুটা বেড়েছে যাত্রী সমাগম। সকালের তুলনায় বিকেলের পর আমরা দেখেছি সদরঘাটে যাত্রীর সমাগম বৃদ্ধি পায়। এখনকার চিত্র যদি বলতে চাই, সদরঘাট থেকে এখন পর্যন্ত 40টির উপরে লঞ্চ ছেড়ে গিয়েছে দেশের 41টি নৌ রুটে। আর আজকে সদরঘাট কর্তৃপক্ষ যেটি বলছে আমাদের, তাদের 90টির মতো লঞ্চ ছাড়ার টার্গেট রয়েছে। এই মুহূর্তে সদরঘাটে একেবারেই যাত্রীতে গমগম করছে আমরা দেখছি। আর যেটি যাত্রীদের সাথে কথা বলে আমরা যেটি জানছিলাম যে এখানে বরিশালের চেয়ে ভোলা এবং যে সমস্ত অঞ্চলে এখনো সড়ক পথ পৌঁছায়নি, অর্থাৎ ভোলা এবং এই পাঁচটাতে মূলত যাত্রী সমাগম বেশি রয়েছে, যার মধ্যে দৌলত খাঁ, হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, এই সমস্ত এলাকা, চর ফ্যাশন, এই সমস্ত এলাকার যাত্রীর সংখ্যা আমরা সবচেয়ে বেশি দেখতে পেয়েছি। গত 2 দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। আমরা দেখেছি যে প্রতিটি পন্টুনের সামনে আমরা যাত্রী সমাগম দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখেছি যে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট যতগুলো সংস্থা রয়েছে তাদের তদারকি আমরা দেখেছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে র্যাবের একটি ভ্রাম্যমাণ দল এখানে টহল দিয়ে গেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখলে তারা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি বিআইডব্লিউটি এর যে ট্রাফিক বিভাগ রয়েছে তারা প্রতিটি লঞ্চের সামনেই যাচ্ছে এবং ভিতরেও ঢুকছে, যে যাত্রীতে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না হয় এবং যাত্রীদের ওঠানামার যে বিষয়টি সেটি যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে করতে পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি কয়েকটি লঞ্চকে জরিমানাও করেছে। যেই সমস্ত লঞ্চগুলোতে অনিরাপদভাবে যাত্রীরা উঠছে সেই সমস্ত লঞ্চকে আমরা জরিমানাও করতে দেখেছি এবং সতর্ক বার্তা দিতে দেখেছি। সেটি যদি বলতে চাই, আরেকটি বিষয় যেটি ঈদযাত্রায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে নৌঘাটের, তারা চেষ্টা করছেন যে যাত্রীরা যাতে নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাতে লঞ্চে উঠতে পারে এবং তাদের নিরাপদে যাতে তাদের গন্তব্যস্থান রয়েছে সেখানে যেতে পারে। আমরা যেটি বলছিলাম যে যাত্রী সমাগমের যে বিষয়টি, সেটি লঞ্চ কর্তৃপক্ষ আশা করছে যে সন্ধ্যার পর, যেহেতু কর্মজীবী নগরী এটা, আজকে অনেক বেসরকারি প্রতিষ্ঠান চালু ছিল শেষবারের মতো ঈদের আগে, তারা যারা শেষ সময়ের মতো কর্ম ঘন্টা পালন করেছে তারা ফিরে এসে সদরঘাটে যাবে বিকেলের পর, অর্থাৎ সন্ধ্যা নাগাদ সদরঘাটের যাত্রী সমাগম আরও বৃদ্ধি পেতে পারে। আর সদরঘাট কর্তৃপক্ষ যেটি বলছে তাদের যে টার্গেট রয়েছে 90টি লঞ্চ ছাড়বে। ইতিমধ্যে যেহেতু 42টি লঞ্চ ছেড়ে গিয়েছে, তারা রাত 12টা নাগাদ আসলে আরও লঞ্চগুলো ছাড়বে। এই ছিল আমার কাছ থেকে সবশেষ। ধন্যবাদ ইমন। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে ঈদযাত্রার খবরাখবর। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। সরবরাহ স্বাভাবিক থাকলেও যশোরে বাড়তে শুরু করেছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। বর্তমানে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬২ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা। এছাড়া ৭৪ টাকার বাসমতি চাল ৮০ টাকা, ৫২ টাকা কেজির পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। বেড়েছে ৪৯ ও কাজল লতার দামও। ব্যবসায়ীদের দাবি, ধানের দাম বেড়ে যাওয়া ও মিল মালিকদের কারসাজিতে বাড়ছে চালের দাম। এমন অবস্থায় চালের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। ঈদকে ঘিরে চট্টগ্রামের মশলার বাজারে বেচাকেনা বেড়েছে ৩ থেকে ৪ গুণ। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি এলাচের দাম বেড়েছে ৩০০ টাকা। বর্তমানে এলাচ বিক্রি হচ্ছে ৩৮০০ থেকে ৪২০০ টাকায়। এছাড়া জিরা বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ১০০০ টাকা কেজি দরে। এদিকে ১৮০০ টাকায় কেজি দরে ক্রেতাদের কিনতে হচ্ছে লবঙ্গ। এছাড়া দারুচিনি, গোলমরিচ, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজের দামও বেড়েছে কেজিতে ৫০ টাকা পর্যন্ত। ক্রেতারা বলছেন, বাজার মনিটরিং না করায় চাহিদাকে পুঁজি করে দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। কোরবানির ঈদের আগেই হঠাৎ করে হিলিতে বাড়তে শুরু করেছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিতে ৭০ টাকা বেড়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। বৃহস্পতিবার বিকেলে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হলেও সকাল থেকে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আমদানি রপ্তানি বন্ধের সুযোগে সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ ব্যবসায়ীদের। তবে সরবরাহ কমের অজুহাতে দাম বাড়তি বলছেন আমদানিকারক ও পাইকাররা। এদিকে হঠাৎ মরিচের দামে ঊর্ধ্বগতিতে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। হিলি কাস্টমসের তথ্য মতে চলতি মাসের এখন পর্যন্ত ভারত থেকে ৬৫০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। আগ্নেয়াস্ত্র আইন লঙ্ঘনের মামলায় দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনের কারাবাস ঠেকানোর চেষ্টা করবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছেলের সাজা কমাতে প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতাও ব্যবহার করবেন না তিনি। ইতালিতে G7 জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়া বাইডেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন এ কথা। 2018 সালে রিভলভার কেনার সময় নিজের মাদক সেবনের বিষয়ে মিথ্যা তথ্য দেন হান্টার বাইডেন। অভিযোগ প্রমাণিত বলে গেলেও মঙ্গলবার রায় দেয় ডেলাওয়ারের আদালত। 54 বছর বয়সী হান্টারের দাবি, বন্দুক কেনার সময় চিকিৎসাধীন ও সুস্থতার পথে ছিলেন তিনি। সব মিলিয়ে 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার, যদিও সম্ভাবনা একেবারেই কম বলছেন মার্কিন আইনবিদরা। কয়েকদিনের মধ্যে উত্তর কোরিয়া সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পিয়ংইয়ংয়ের বিমানবন্দর থেকে সরিয়ে ফেলা হয়েছে বেসামরিক বিমান, চলছে প্যারেডের প্রস্তুতি। উদ্বিগ্ন হয়ে এই খবর প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া, যে কারণে সিউল আর ওয়াশিংটনের মধ্যে জরুরি ভিত্তিতে ফোন আলাপ হয়েছে। দক্ষিণ কোরিয়া বলছে, পুতিনের কোনোভাবেই জাতিসংঘের নীতির বিরোধিতা করে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করা উচিত নয়। রাশিয়ার একটি সংবাদ মাধ্যমে খবর এসেছে, পুতিন কিছুদিনের মধ্যে উত্তর কোরিয়া আর ভিয়েতনাম সফর করবেন। এর আগে গেল সেপ্টেম্বরে উত্তর কোরিয়া সফর করেন ভ্লাদিমির পুতিন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।